আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট সায়েন্স অফ সায়েন্স কর্তৃক আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপের প্রবলেম সলভিংয়ের নবম সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ফাহিম আবরার এবং নিচে আমি ইমেল দেওয়া আছে। তোমাদের আজকে ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে এই ইমেল অ্যাকাউন্টে প্রশ্ন করে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস বিগিন। আজকে আমরা মূলত 3টা প্রবলেম করাবো, তার মধ্যে একটা এফও প্রবলেম আছে। তবে আমাদের প্রথম প্রবলেমটা হবে হংকং ফিজিক্স অলিম্পিয়াডে একটা সিলেকশন টেস্টের প্রশ্ন। এখানে একটা সার্কিট দেওয়া আছে। L1 আর L2 হলো দুটো ইন্ডাক্টর, R1 আর R2 হলো দুটা রেজিস্টর এবং R3 আর R4 হলো আরও দুটা রেজিস্টর। আর ই অফ টি এটা হলো একটা ভোল্টেজ সোর্স, যেটা টাইমের সাপেক্ষে একটা ফাংশন অনুযায়ী ভোল্টেজ দিতে পারে। ফাংশনটা আমরা ইচ্ছামতো ধরতে পারি। আর এমটা হলো একটা গ্যালভানোমিটার, যেটা এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে যুক্ত করা আছে। এটা মিটার বোঝাতে এখানে এম দেওয়া হয়েছে আর কি। তো আমাদের প্রশ্নটা দেওয়া হয়েছিল এরকম যে, যদি আমার এই গ্যালভানোমিটারে কোনো রিডিং না আসে, মানে রিডিং যদি 0 আসে, তাহলে R1 আর L1 এর মান কত হবে। প্রসঙ্গত এখানে অন্যান্য সকল কিছু মান দেওয়া আছে। L2 900 মিলি হেনরি, হেনরি হলো ইন্ডাকটেন্সের একক। R2 90 ওহম, R3 300 ওহম, R4 60 ওহম। তো এটা হলো আমাদের প্রবলেম। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে, আমাদেরকে দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে, যেখানে L1 এবং R1 আছে। দুটো ইকুয়েশন পেলে আমরা L1 আর R1 এর জন্য সলভ করতে পারবো। এখন কি করে পাবো, সেটাই হলো আমাদের প্রশ্নের মেন চ্যালেঞ্জ। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হলো যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তার মানে বুঝতে হবে যে এই ব্রাঞ্চটা রাখাও যা না রাখাও তা। তাহলে আমরা যেটা করতে পারি যে, এইখানে আমরা কারশফের লুপ প্রয়োগ করতে পারবো। তখন আমরা একটা ইকুয়েশন পাবো। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমাদের দুইটা লাগবে, একটা দিয়ে আমাদের কাজ হবে না। আরেকটা আমরা পাবো এই অবজারভেশন দিয়ে। যেহেতু আমার এই গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, আমরা এটাকে আইডিয়াল গ্যালভানোমিটার ধরছি। তার মানে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এই দুটো পয়েন্টের ভোল্টেজ এক, আবার এই পয়েন্টেরও ভোল্টেজ এক, তার মানে ভোল্টেজ ডিফারেন্স এক। কাজেই এই R3 এবং R3 দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার ইকুয়েশন, এবং R4 এবং R4 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার ইকুয়েশন, তাদের গুণফল সমান হবে। এখন এটাতে তো L1 বা R1 কোনোটাই নাই, কাজে এটা কি করে আমাদের সেকেন্ড ইকুয়েশন হয় সেটা অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হবে। তবে ধীরে ধীরে আমরা সবাই বুঝতে পারবো। কাজে তোমরা ধৈর্য ধরে প্রবলেমটা দেখতে থাকো। তাহলে আমরা যদি এখন লুপ রুল প্রয়োগ করি, তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা পাবো L1 di1 dt প্লাস R1 i1, এটা হলো i1, মানে এই পথটা দিয়ে i1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পথটা দিয়ে i2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, প্লাস i3 i1 is equal to L2 di2 dt প্লাস এটা গেল আমাদের ইকুয়েশন। তোমরা বুঝতে পারছো এখানে কি করেছি। এর দিকে সব টার্মগুলো যেহেতু নেগেটিভ আসছে, কাজে এটাকে আমি অপর পক্ষে নিয়ে গিয়ে পজিটিভ করে ফেলেছি। আর আমাদের দ্বিতীয় অবজারভেশন থেকে আমরা দ্বিতীয় যেটা পাবো সেটা হলো যে R3 i1 is equal to
R4I2 এই দুটা গেল এখন ইকুয়েশন। তো এখন আমাদেরকে কিছু ক্লেভার টেকনিক খাটাতে হবে এবং এই টেকনিকগুলোই প্রুভ করবে যে আমরা ফিজিক্স শেখার সময় যে প্রসিডিউরে শিখি বা যেসব টেকনিক দিয়ে শিখি সেগুলো যে সবসময় অলিম্পিয়াডে কাজে লাগবে তা না। আমাদের অলিম্পিয়াডে সবসময় নতুন নতুন পদ্ধতি বের করতে হবে যেগুলো হলো যে প্রবলেমের কোনো ফ্রিডম বা প্রবলেমের কোনো ইনভেরিয়েন্সকে এক্সপ্লয়েট করে তৈরি করা হবে। এখন আমরা এখানে যে ফ্রিডমটা লক্ষ্য করব সেটা হলো যে আমাদের ভোল্টেজের ফাংশনের ফ্রিডম। এখন ভোল্টেজ আর কারেন্ট সবসময় একটা সার্কিটের প্রপোর্শনেট হয়, কাজেই আমরা যদি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি তার মানে ইন টার্ন আমরা এই কারেন্টটাকেও কন্ট্রোল করতে পারবো এবং কারেন্টটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা এই ইকুয়েশনগুলো থেকে কিছু কিছু টার্ম ভ্যানিশও করে দিতে পারবো। তো কি করে ভ্যানিশ করা যায় সেটাই আমরা এখন লক্ষ্য করব। ধরে নিলাম যে আমি এখানে এমন একটা ফাংশন দিলাম যেটা সময়ের সাথে পরিবর্তিত হয় না, তার মানে আমার ইএমএফটা কনস্ট্যান্ট থাকবে। যেহেতু আমার ইএমএফটা কনস্ট্যান্ট থাকবে কাজেই আমার এই কারেন্টগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর যেহেতু কারেন্টগুলো কনস্ট্যান্ট থাকবে তার মানে এই ডিডিটি অফ I1 আর ডিডিটি অফ I2 জিরো হয়ে যাবে। তখন আমার এই টার্ম আর এই টার্ম আর এই টার্মগুলো জিরো হয়ে যাবে। তাহলে আমরা একটা রিডিউস ইকুয়েশন পাবো এবং এই রিডিউস ইকুয়েশনে আমার খালি একটাই আননোন থাকবে, সেটা হলো R1। তাহলে আমরা হয়তো সেই একটা আননোনওয়ালা ইকুয়েশনটাকে সহজে সলভ করতে পারবো, কিন্তু আমাদের ব্যারিয়ার হলো যে আমাদেরকে এখনও I1 আর I2টাকে কোনোভাবে সার্কামভেট করতে হবে, তখন আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে। কাজে আমি আসলে এই ইকুয়েশনটা এখন বলা উচিত ছিল, আমি ওটা কি একটু আগে স্কিপ করে নিই। আমি এখন কারণটাকে এক্সপ্লেন করলাম যে কেন আমার এই ইকুয়েশনটা লাগবে। আর যেহেতু আমি এই ইকুয়েশন থেকে বলতে পারি যে এটা সমান, কাজে এটা আমি 1 নম্বর ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজ করে একটু সুবিধা হবে। তাহলে আমার যদি এখানে আমি লিখি ইফ কনস্ট্যান্ট, তাহলে আমি 3 নম্বর ইকুয়েশন পাবো R1 I1 ইজ ইকুয়াল টু R2 I2। ঠিক আছে, তাহলে এখন আমি যদি 3কে 2 দিয়ে ভাগ দিই তাহলে I1 I2 দুটাই নাই হয়ে যাবে। আমার খালি থাকবে একটা আননোন আর 3টা জানা রেজিস্টরের মান। সেখান থেকে আমরা R1 এর মান বের করতে পারবো এবং সেটা হবে R1, আমরা যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো R1 বাই R3 ইজ ইকুয়াল টু R2 বাই R4। তাহলে R1 হবে R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R4। তাহলে R2 আর R3 গুণ করলে পাবো 27,000 এবং সেটাকে 60 দিয়ে ভাগ করলে পাবো 450 ওহম। তাহলে আমাদের একটা হয়ে গেল। এখন আমাদেরকে আরেকটা বের করতে হবে। সেটা হলো যে L1। আমাদের এখন L1 এর মানও বের করতে হবে। তো এখন আমরা যেহেতু R1 I1 ইজ ইকুয়াল টু R2 I2 পেয়েছি, কাজে আমরা এখন 1 নম্বর থেকে এই দুটা টার্মকেও বাদ দিয়ে দিব। এখন আমরা যদি কোনোভাবে I1কে I2 দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা ডিডিটি অফ I2 দুটাকে ভাগ দিয়ে আমরা L1টাকে বের করতে পারবো এবং সেটা করতে পারবো আমরা এই ইকুয়েশনের দ্বারা। আমরা সেটা করতে পারবো। এই ইকুয়েশন থেকে আমরা পাই I1 ইজ ইকুয়াল টু R4 বাই R3 অফ I2। ঠিক আছে, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে এটা পাই R4 বাই R3। তাহলে এখান থেকে আমি পাবো, তাহলে আমি 1 নম্বর ইকুয়েশন থেকে পাবো, তাহলে আমার ডিডিটি অফ I2 বাদ যাবে, L1 R4 বাই R3 ইজ ইকুয়াল টু L2। তাহলে আমি L1 এর মানও পেয়ে গেলাম। L1 হবে L2 ইন্টু R3 ডিভাইডেড বাই R4, মানে L2 এর 5 গুণ হবে, তাহলে হবে 4.5 হেনরি। তাহলে আমার R1 আর L1 বের করা হয়ে গেল। কাজে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে আমরা এই ভোল্টেজের ক্লেভার চয়েসের দ্বারা আমরা কীভাবে এই একটা সিমিংলি ইম্পসিবল প্রবলেমকে আমরা সলভ করতে পারলাম। এই কারণে আমাদেরকে অলিম্পিয়াডে প্রবলেম সলভ করার সময় সবসময় কোনো না কোনো ইনভেরিয়েন্স বা কোনো না কোনো ফ্রিডমকে আমরা এক্সপ্লয়েট করার চেষ্টা করি, কারণ সেগুলো অনেক সময় প্রবলেমের কি পয়েন্ট হয়ে দাঁড়ায়।
এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কোশ্চেনে। এই দ্বিতীয় কোশ্চেনটা এসেছিল ইউএসএ ফিজিক্স অলিম্পিয়াডে 2015 সালে। এখানে দুই প্রকার ডাইপোল নিয়ে আলোচনা করা হবে, গিলবার্ট ডাইপোল আর অ্যাম্পিয়ার ডাইপোল। গিলবার্ট ডাইপোলটা অনেকটা ইলেকট্রিক চার্জ এবং ফিল্ডের সাথে অ্যানালগাস। এটা হলো জি অ্যাক্সিস এবং এখানে একটা নেগেটিভ ম্যাগনেটিক চার্জ আছে জি ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে, আর একটা পজিটিভ ম্যাগনেটিক চার্জ আছে জি ইজ ইকুয়াল টু -d পয়েন্টে। আর এই দুটা ম্যাগনেটিক চার্জের মধ্যে যে ফোর্স সেটা কুলম্ব ফোর্সের মতোই, এবং তাদের মধ্যে যে ফিল্ড সেটা ইলেকট্রিক ফিল্ডের মতো। কাজে আমি ইকুয়েশনগুলো আর লিখছি না, আমি ডাইরেক্ট প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হলো যে আমার এই কিউএম, এই কিউএমের যে একক, সেই এককটা কি হবে। তো আমরা এখন এককটা বের করার জন্যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফোর্সের সংযোগ করে এরকম একটা ইকুয়েশন লিখব। এটা হলো ফোর্স, এটা ম্যাগনেটিক ফোর্স, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো ম্যাগনেটিক চার্জ। কোন এটার একক হলো নিউটন, এটার একক হলো টেসলা, তাহলে এটার একক হবে নিউটন পার টেসলা। তা টেসলা ইন্টু নিউটন পার টেসলা ইজ ইকুয়াল টু নিউটন। কাজে আমার দুই সাইডের একক মিলে যায়। এখন আমরা এটাকে আরেকটু ডিরেক্টেড ফর্মে সাজাতে পারি, সেটা হলো যে টেসলা ইজ ইকুয়াল টু আবার নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা সমান সমান অ্যাম্পিয়ার মিটারও দাঁড়ায়, তাহলে এটার একক অ্যাম্পিয়ার মিটারও হবে। তো আমাদের প্রথম প্রশ্ন গেল। এখন আমরা আসবো দ্বিতীয় প্রশ্নে। এই জি ইজ ইকুয়াল টু জি অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্টে ডাইপোল করতে কি পরিমাণ ফিল্ড স্ট্রেংথ পাওয়া যাবে তার এক্সাক্ট একটা সমীকরণ আমাদেরকে লিখতে হবে। তো আমরা ঝটপট লিখে ফেলি, এটাও একটা স্ট্রেট ফরওয়ার্ড কাজ। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমাদের যে ফোর্স ছিল সেই ফোর্সের কনস্ট্যান্ট হিসেবে এইটা ছিল μ0 ডিভাইডেড বাই 4π নেগেটিভ কিউএম ডিভাইডেড বাই জি স্কোয়ার প্লাস μ0 4π কিউএম জি প্লাস ডি স্কোয়ার। এটা গেল আমাদের এক্স্যাক্ট যে ফিল্ড স্ট্রেন্থ, সেই ফিল্ড স্ট্রেন্থের সমীকরণ। দেখুন আমাদের তো এখন আমাদের 3 নম্বরে যেটা চেয়েছে সেটা হলো যে যদি আমরা এই ডিটাকে একদম জিরোর কাছাকাছি নিয়ে যাই, মানে ডি যখন টেন্স টু 0 হবে তখন আমার এটার অ্যাপ্রক্সিমেশন হিসেবে কি দাঁড়াবে, এবং এই অ্যাপ্রক্সিমেশনগুলোকে কি কি দিয়ে প্রকাশ করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। সেটা হলো এটা 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 আর কিউ এম এর জায়গায় পি অফ পি এম। এটা হলো অনেকটা ইয়ার মতো, কি বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে তার মতো। এটার ইকুয়েশন প্রশ্নে দেওয়া আছে কিউ এম ইন্টু ডি, এটা দেওয়া আছে। তো ভালো, এখন আমরা যদি এটা সমাহরকরণ করে যদি আমরা একটা মাত্র ভগ্নাংশের রূপ দিই তাহলে দাঁড়াবে μ0 বাই 4π, নিচে হবে জি স্কোয়ার জি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমার উপরে থাকবে, এটাকে সমর করার পর পাবো নেগেটিভ জি প্লাস ডি স্কোয়ার, আর এখানে পাবো আমি প্লাস জি স্কোয়ার। তাহলে লিখে ফেলি নেগেটিভ জি প্লাস ডি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। আর এটাকে যদি আমরা এখন সরল সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে এখান থেকে -2gd মাইনাস জি স্কোয়ার হবে না, জি স্কোয়ার তো বাদ চলে গেছে, ডি স্কোয়ার। এটাই দাঁড়াবে এখন আমাদের মান।
মানে এক্সপ্রেশন। এখন এটাকে আমরা এখন সিম্পলিফাই করব, কি করে সেটাই হলো দেখার বিষয়। এখন আমরা যেটা করব সেটা হলো যে, ও আর সাথে এখানে একটা কিউ অফ এম সেটা দিতে আমি ভুলে গেছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই উপরে এবং নিচে আমরা জেড ডি দিয়ে ভাগ দিব। তাহলে জেড ডি দিয়ে ভাগ দিলে থাকবে -2 মাইনাস ডি বাই জি, এখানে থাকবে জি প্লাস ডি স্কোয়ার। আর এখানে আমি যে জি ডি দিয়ে ভাগ করেছি, একটা জি দিয়ে আমি দুটা জির একটা ক্যান্সেল করেছি, আর একটা এখানে চলে এসে হয়ে যাবে পি অফ এম। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এটা হলো 2, এটা তো 2 কনস্ট্যান্ট থাকবে। আর আমি যখন ডিটাকে 10 to 0 করে ফেলবো তখন কিন্তু আমার এই যে ডি বাই জি এটার মান কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা তখন এটাকে আরও তখন আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো এবং করার পর দাঁড়াবে আমরা তখন এটাকেও জি প্লাস ডি স্কোয়ার থেকে জি স্কোয়ার হিসেবে লিখতে পারবো। তাহলে দাঁড়াবে μ0/4 পি অফ এম, 2 আর 4 বাদ দিয়ে 2, আমি মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, আর জি ইন্টু জি স্কোয়ার জি কিউব, এটা হলো আমাদের সিম্পলিফাইড মান। এটা আমরা রেখে দিব, কারণ কোশ্চেনের পরের অংশে এটা আমাদের আবার লাগবে। আমাদের এখন গিলবার্ট ডাইপোলের অংশটুকু শেষ। এখন আমাদের আসছে অ্যাম্পিয়ার ডাইপোল। অ্যাম্পিয়ার ডাইপোলটা আরেক প্রকারের ডাইপোল। এই ডাইপোলটা হলো আসলে একটা কারেন্ট লুপ, যেখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং যেটা কেন্দ্র হলো জি অ্যাক্সিসে এবং যার ব্যাসার্ধ হলো আর। সরি, কারেন্টের যে দিকটা সেটা আমি ভুল, কারেন্ট আসলে হচ্ছে এদিকে। এখন আমাদেরকে এই স্পেসিফিক ডাইপোলের জন্য আমরা 2 নাম্বার পার্টে যেটা বের করেছিলাম যে পি অফ জি, সেটা আমাদেরকে এখন বের করতে বলেছে। তো সেটা আমরা বের করতে পারবো বায়ার-সেভার্ট ল ইউজ করে। বায়ার-সেভার্ট ল ইউজ করে, কিন্তু সেটা বের করার আগে আমাদেরকে এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা যখন ইন্ডিভিজুয়াল যে পোর্শন, ছোট ছোট ক্ষুদ্র অংশ, সেগুলোর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন বের করবো, সেগুলোকে যখন আমরা সাম আপ করবো তখন কিন্তু এই কি বলে এই অ্যাক্সিস বরাবর আমার যে কন্ট্রিবিউশনগুলো ছিল সেগুলো কিন্তু সব ভ্যানিশ হয়ে যাবে, এবং এই অ্যাক্সিস বরাবর যেগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, খালি এই জি অ্যাক্সিস বরাবরই থাকবে। বা আরও সহজ করে বললে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে সকল কন্ট্রিবিউশন ভ্যানিশ হয়ে যাবে। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যদি এই ডিবিটা বের করার সময় যদি আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টটা নিয়ে নিই, তাহলে আমরা একবারে সঠিক ইনফরমেশনটা, মানে সঠিক যে ভ্যালু এক্সপ্রেশন সেটা পেয়ে যাবো। কাজে আমি এখানে বি আচ্ছা ইটা না লিখি, এটা লেখার দরকার নেই। তাহলে আমাদের ডিবি দাঁড়াবে μ0/4 I আর কিউ ডিএল ক্রস এস। আচ্ছা, আমি এখানে আর লিখেছি, আরটা লেখা উচিত হয়নি, এসটা লেখা উচিত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে এসটা হলো যে কোন একটা লেন্থের কোন একটা ক্ষুদ্র অংশ থেকে আমরা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেনটা বের করবো, সেইটুকু পর্যন্ত যে ভেক্টর, সেটা হলো আমাদের এস ভেক্টর। আর আমরা যেহেতু বলেছি যে আমরা এখানে কম্পোনেন্টটা বের করে নিব, কাজেই কম্পোনেন্টটাও এখানে বের করে নিই।
এটা যদি থেটায় তাহলে আমার যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা হবে কস থেটা, আর এখানে কস থেটার মানটা হবে cos theta will be equal to r by root over r square by g square। এটা গেল আমাদের টিবি। তাহলে এখান থেকে আমরা ডি পাবো i by 4 পাই থেকে ইন্টু টু পাই আর ইন্টু r divided by এটা গেল আমাদের ইকুয়েশনটা। মানে আমি এখানে এই ডিএল যেটা আছে ডিএল এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেট করেছি, যেহেতু ডিএলটা ইন্টিগ্রেট করে আমি পাবো 2 পাই আর, কাজে আমি সেটা লিখে দিয়েছি, তার সাথে বাকি যেগুলো ছিল সেগুলো আমি গুণ করে দিয়েছি। আর এখানে যেহেতু এল আর এস সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকবে, কাজে এটা হয়ে যায় যে ডিএল ইন্টু এস, এখানে এসটা থাকবে কনস্ট্যান্ট, কাজে এসটা আমার কনস্ট্যান্ট অন্যান্য কনস্ট্যান্টের মতো বাইরে বের হয়ে যাবে, খালি এটুকু ইন্টিগ্রেশন হবে, যেটা বের করে আমি পাবো 2 পাই আর। এবং আমার যেহেতু খালি স্ট্রেনটা চেয়েছে, কাজে এখানে কিন্তু আমি কোনো দিক উল্লেখ করিনি, এবং তোমরা যেটা দেখতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপরে কিন্তু কোনো ভেক্টর সাইন দেওয়া নেই। এখন আমরা এটা ঠিক হয়েছে কিনা সেটা এখন আমরা কি করে চেক করব? চেক করে একটা সহজ উপায় হলো আমরা জিটাকে 0 বসিয়ে দেখবো যে আমার রাশিটা কীরকম আসে। আমি যদি জিটাকে এখানে 0 বসাই তাহলে আমি এখানে পাবো r কিউব ডিভাইডেড বাই r স্কোয়ার, তাহলে আমি পাবো মিউ নট আই 2a। এখন আমি যদি জিটাকে বসে যদি আমি এই জিনিস পাই তাহলে বুঝবো যে আমার এটা ঠিক আছে, কারণ এটা হলো যে এরকম এই রিংয়ের সেন্টার যে ম্যাগনেটিক ফিল্ড সেটার ভ্যালু, এটা মনে রাখা সহজ, এবং এটা দিয়ে এই টাইপের ইকুয়েশনগুলোকে সহজেই চেক করে দেখে নেওয়া যায়। তাহলে আমার P of G is equal to এটা। এখন আমরা পরের পার্টে যাব। আমি এখানে যে রেজাল্টটা ছিল সেটা এই দিকে নিয়ে গেলাম জায়গা লাগবে জন্যে। আর এই পার্টে বলা হয়েছে যে যখন আমি আরটাকে ইনক্রিজিংলি ক্লোজ টু 0 করে ফেলবো তখন আমার এই মানটা কীরকম দাঁড়াবে। আর এখানে একটা শর্ত দেওয়া ছিল, সেটা হলো যে এই মানটা কনস্ট্যান্ট থাকবে, কাজে আমার রেজাল্টেড এক্সপ্রেশনে যেন এই পিএম প্রাইম এই জিনিসটা যেন থাকে। তো এটার যে সিম্পলিফিকেশন সেটা আগেরটার মতো জটিল হবে না। আমরা কি করব, এখানে ডাইরেক্ট আর স্কোয়ারটাকে আমরা 0 ধরে নিব, যেহেতু আমার r টেন্ডস টু 0, কাজে আর স্কোয়ার আরও ছোটো হবে, তো এটাকে ডাইরেক্ট 0 হিসেবে ধরে নিব। তখন আমরা পাবো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এবং জি স্কোয়ার 2 ইন্টু 3/2 সমান 3 হয়, কাজে এখানে আমার থাকবে জি কিউব আর 2 পাই আর স্কোয়ার, আই আর আর স্কোয়ার এটুকু মিলে দাঁড়াবে আচ্ছা আমি এটাকে আরেকটু সহজ করে লিখি, কে আই আর স্কোয়ার। তাহলে তুমি আইটাকে সরিয়ে নিই, তাহলে মিউ নট হলো আই হলো আর স্কোয়ার হলো কেটা, যেহেতু এনেছি আমি, কাজে আমাকে নিচে আবার ভাগ দেওয়া লাগবে কে, আর কি বাদ গেল, হ্যাঁ আর বাদ গেল 2 পাই। মিলছে, হ্যাঁ 2 পাই বাদ গেল আমার খালি। তাহলে আমি এটাকে এখন চেঞ্জ করে লিখতে পারবো
আমি এটাকে এখন চেঞ্জ করে লিখতে পারবো পিএম প্রাইম, আমি এখন এটাকে এভাবে লিখতে পারবো, হয়ে গেল। আর এখন তারপর আমাকে ফাইনাল একটা টাস্ক করতে বলেছে, সেটা হলো যে আমরা যদি এই রাশির ইকুয়াল ধরি তাহলে আমার এই কে এর মানটা কত দাঁড়াবে। তো আমরা এখন তাহলে এটার সাথে এটা একটা সিমিলারিটি তৈরি করব। মানে প্রশ্নটা আরেকটু ভালো করে বলি, প্রশ্নের হ্যাঁ, এখানে বলেছে যে এই রাশি দুটা ইকুয়াল এবং এই পিএম প্রাইম আর পিএম এই দুটাও আমার ইকুয়াল, তাহলে আমার এই কে এর মানটা কত দাঁড়াবে সেটা নির্ণয় করতে হবে। তাই যদি ইকুয়াল হয় তাহলে মিউ নট বাদ চলে যাবে, এরপরে এটাও বাদ চলে যাবে, জি কিউবও বাদ চলে যাবে, তাহলে আমার থাকবে খালি 1/2π ইজ ইকুয়াল টু 2π/4π ডিভাইডেড বাই কে। তাহলে আমি সেখান থেকে পাবো কে এর মান ইজ ইকুয়াল টু পাই। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা বসালে মিলাতে পারবো, তা 2π/π ইজ ইকুয়াল টু 2 আর 2/4π ইজ ইকুয়াল টু 1/2π। এখন আমরা চলে আসছি আমাদের এই প্রবলেমটা একদম ফাইনাল পার্টে। ফাইনাল পার্টটা আমরা যেটা করব সেটা হলো যে এই দুই প্রকার ডাইপোলের অ্যাপ্রোচ ইউজ করে আমরা এই যে সিলিন্ড্রিক্যাল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটিক বলতে পারো, এই ম্যাগনেটের কিছু প্রপার্টিস বের করব, এবং এখানে আমরা গিলবার্ট এবং অ্যাম্পিয়ার দুই প্রকারেরই ডাইপোলেরই আশ্রয় নেব। তো এটার দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ এটা দেওয়া আছে। আর আমরা এখন এই সাবস্টেন্সটাকে ওই দুই প্রকারের ডাইপোল দিয়ে অ্যানালাইসিস করার জন্য এই গোটা জিনিসটাকে এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কিউবে ভাগ করব, যেগুলোর সাইড লেন্থ হলো ডি আর আমার যে ভলিউম সেটা হলো ডি কিউব, এবং ডি কিউবটাকে ভিএম চলকের আন্ডারে রাখা আছে, আর ডি নিজস্ব একটা চলক। এন খুবই বড় একটা সংখ্যা, এত বড় যে আমরা চাইলে এখানে মাইক্রোস্কোপিক অ্যাজাম্পশনগুলো কাজে লাগাতে পারবো খুব সহজে। এবং আমরা প্রথমে এই সবগুলো এন সংখ্যক সবগুলো ডাইপোলগুলোকে গিলবার্ট ধরবো এবং তারপরে অ্যাম্পিয়ার ধরবো। আর এখানে আরও কিছু দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশন, সেটা হলো যে ডি আর এবং এল দুটার তুলনায় অনেক অনেক ছোট। আর সেই সাথে আমার আছে আমাদের সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেটা আমাদের দেওয়া আছে। এটা যদি আমরা আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল কিউব ধরি, মানে ডি সাইড লেন্থ আর ডি কিউব ভলিউমের কিউব ধরি, তাহলে আমার গিলবার্ট ডাইপোলের ক্ষেত্রে এদিকে হবে প্লাস কিউএম, এদিকে হবে মাইনাস কিউএম, এগুলো প্রশ্নে দেওয়া আছে। আর অ্যাম্পিয়ার ডাইপোলের ক্ষেত্রে এই দিক বরাবর, মানে এই বরাবর একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টটা হলো আই। কাজে আমরা যখন কোনো একটা ডাইপোল নেব তখন আমরা এই ফিগারগুলো এবং তার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশনগুলো নিয়ে কাজ করব। তো আমাদেরকে এখন বলা হলো যে যদি এটা
গিলবার্ট ডাইপোল দিয়ে তৈরি করা হয়, তাহলে আমার এটার তাহলে সিলিন্ডারের সেন্টারে আমার যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হবে। এখন আমরা এখানে একটা অবজারভেশন করব, সেটা হলো যে ধরি এগুলো প্রত্যেকটা একটা গিলবার্ট ডাইপোল, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে এই সাইডেরগুলো মাঝখানে প্রত্যেকটা দুইটা ডাইপোলের ইন্টারফেসে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আসছে, এবং তাদের চার্জ যেহেতু সমান, কাজে তারা সবগুলোকে ক্যান্সেল আউট করছে, মানে কোনো একটা ইন্টারফেসের একটা চার্জ অন্যটাকে ক্যান্সেল আউট করছে, দিয়ে আমার সাইডে কেবল একটা প্লাস একটা মাইনাস থেকে যাচ্ছে। কাজে আমরা যে একটা প্লাস সারফেস এবং একটা মাইনাস সারফেস থেকে যাচ্ছে, এবং এই গোটা জিনিসটা একটা বিশাল বড় গিলবার্ট ডাইপোলের মতো কাজ করছে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমার এই গিলবার্ট ডাইপোলের অ্যাপ্রোচটা ছিল ইলেকট্রিক ফোর্স এবং ফিল্ডের অ্যাপ্রোচের মতো, কাজে আমরা এই গোটা জিনিসটাকে এখন একটা ম্যাগনেটিক ক্যাপাসিটর হিসেবে ধরে নিব। সেক্ষেত্রে আমার এটার যে চার্জ ডেন্সিটি বা ম্যাগনেটিক চার্জ ডেন্সিটি, যে আমি এর চিহ্ন দ্বারা প্রকাশ করছি, সেটা হবে কিউএম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আর আমরা শিখেছিলাম যে একটা ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হয় এপসাইলন নট ইন্টু এই সিগমা। কাজে আমার এক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হবে সিগমা বি ইন্টু মিউ নট ইজ ইকুয়াল টু মিউ নট কিউএম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এবং আমরা জানি যে পিএম ইজ ইকুয়াল টু কিউএম ডি, কাজে সেটাকে ইউজ করে আমরা লিখব পিএম বাই ডি কিউ, যেহেতু আমার কিউএম দিয়ে লেখা বারণ আছে প্রশ্নে। তো এটা গেল গিলবার্ট ডাইপোল ইউজ করে। এখন আমরা কাজ করবো অ্যাম্পিয়ারটা দিয়ে। এখন অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, ধরো যে এটা এইভাবে যাচ্ছে সিলিন্ডারে, ঠিক আছে, যেহেতু এটা 2D, কাজে ঠিক মতো বোঝানো কষ্ট। ধরে না যে এটা এরকম না, এটা আছে এরকম। এখন তোমরা প্রত্যেকটা দাগ দেওয়া ইন্টারফেসে খেয়াল করো, একটা লুপের কারেন্ট উপরের দিকে যাচ্ছে এবং আরেকটা মানে এদিকে লুপের কারেন্টটা যাচ্ছে উপরের দিকে এবং ওই দিকে লুপের কারেন্টটা যাচ্ছে নিচের দিকে, এবং এই দুটো কারেন্টের মান সবাই পরস্পর অপোজ করছে। তার মানে এখানে গিলবার্ট ডাইপোলের মতো ঘটনা ঘটছে, তবে এবার যেটা ঘটছে সেটা হলো যে কারেন্টগুলো কেবল সারফেসে ক্যান্সেল আউট হচ্ছে, এবং এই গোটা সারফেস জুড়ে এক আই কারেন্ট এর সবগুলো মিলিত প্রভাব স্বরূপ বিদ্যমান আছে। তার মানে এটা এখন গোটাতে একটা বিশাল সলিনয়েডের আকার ধারণ করেছে, এবং আমরা জানি যে সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের কেন্দ্রে, সেটা হয় যে মিউ নট আই বাই ডি। এখানে আই হলো কারেন্ট আর ডি হলো এই সাইড লেন্থ। এটার দ্বারা আমরা বুঝাচ্ছি যে আমাদের সলিনয়েডের মাঝখানে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য যে সারফেস কারেন্ট ডেন্সিটি দরকার, সেটা আমরা বের করছি। কারণ প্রত্যেক ডি সাইড লেন্থের কিউবের জন্য আই পরিমাণ যেহেতু হচ্ছে, কাজে আই বাই ডি হবে সারফেস চার্জ ডেন্সিটি। কাজে এটা হলো আমাদের অ্যাম্পিয়ারের পদ্ধতিতে যে ম্যাগনেটিক ফিল্ড সেন্টার সেটা। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হলো যেহেতু আমরা একই সাবস্টেন্স নিয়ে কাজ করছি, কাজে এক্ষেত্রে এই দুটা মান সমান, মানে মিউ নট পিএম বাই ডি কিউব ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই ডি। এটা নিয়ে কোনো কাজ করা লাগবে, এটা জাস্ট আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দিলাম। এর মাধ্যমে আমার দ্বিতীয় যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাও শেষ হয়ে গেল। আর আমি সবচেয়ে বেস্ট প্রবলেমটাই আসলে সবার শেষে জমিয়ে রেখেছি, এবং এই প্রবলেম কিছু অংশ তোমরা বাসায় নিজেরা করবে, কারণ এই প্রবলেমটা খুবই মজা, এবং বাসায় নিজেরা করলে তোমরা অনেক মজা পাবে।
এবং এই প্রবলেমটা 2016 সালে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে এসেছে এবং এই প্রবলেমটার যে টাইটেল সেটা হলো যে ম্যাগনেটিক ফিল্ড ইফেক্টস অন সুপারকন্ডাক্টর নিয়ে এর আগেও এই চ্যানেলে কয়েকটা প্রবলেম হয়েছে, কয়েকটা ভিডিও এসেছে এবং আজকেরটা সুপারকন্ডাক্টরে অনেক ডেপথে গিয়ে সলভ করার মতো একটা প্রবলেম, কাজে এটার মাধ্যমে তোমরা সুপারকন্ডাক্টর অনেক কিছু জানতে পারবা। এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ইন্ট্রোডাকশনগুলো সারমর্ম যদি আমি করি তাহলে দাঁড়াবে যে একটা সুপারকন্ডাক্টর একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে সুপারকন্ডাক্টর হয়। তার কারণ হলো যে ওই তাপমাত্রার নিচে ওই সুপারকন্ডাক্টরের মধ্যে তখন ভ্যালেন্স মানে যোজ্যতা স্তরের অপোজিট স্পিনের যে ইলেকট্রনগুলো থাকে একই অরবিটালে, সেগুলো কুপার পেয়ার নামের একটা পেয়ার গঠন করে এবং কুপার পেয়ারগুলো তার কন্ডাক্টরের যে নিউক্লিয়াসের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালের মধ্যে বিনা রেজিস্ট্যান্সে যেতে পারে। তার মানে তখন আসলে ইলেকট্রন না হয় কুপার পেয়ারটা হয়ে যে ক্যারিয়ার, এবং সেই ক্যারিয়ারটা যেহেতু কোনো বাধা ফিল করে না, সেখানে দুইটা অপোজিট স্পিন ইলেকট্রন থাকার কারণে কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স উৎপন্ন হয় সেটার জন্য তাই আমরা সুপার কন্ডাক্টর পাই। আর সেই বিশেষ টেম্পারেচারটাকে বলে কুরি টেম্পারেচার, যেটা পিয়েরে কুরি এবং মাদার কুরি নামের শেষ অংশ। এই কুরি টেম্পারেচারের নিচে কোনো একটা সুপার কন্ডাক্টরকে ঠান্ডা করা হলে তখন সে সুপার কন্ডাক্টর হয়ে যায়। কিন্তু কুড়ি টেম্পারেচার নিচে থাকার পর যদি আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেই সুপার কন্ডাক্টিভিটিটা ভেঙে দেওয়া মানে নষ্ট করে দেওয়া যেতে পারে। এটা দুইভাবে করা যায়, একটা হলো প্যারাম্যাগনেটিক ইফেক্ট এবং আরেকটা হলো ডায়াম্যাগনেটিক ইফেক্ট। এবং প্যারাম্যাগনেটিক ইফেক্টে যেটা সেটা হলো যে কুপার পেয়ার যখন তৈরি হয় তখন কিন্তু ওই ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলোর যে টোটাল এনার্জি, সেই এনার্জি কিছু কমে যায়, তার নিজের কাইনেটিক এনার্জি থাকে। এবং এই প্রবলেমে আমরা এমনি নিউক্লিয়াসে আবর্তনরত অবস্থায় যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে সেটাকে আমরা রেফারেন্স বা জিরো পোটেনশিয়াল এনার্জি হিসেবে ধরে নেব, যাতে আমাদের ক্যালকুলেশনগুলো সুবিধা হয়। তোমরা জানো যে যে কোনো পোটেনশিয়ালকে জিরো পোটেনশিয়াল ধরে কাজ করা যায়, ক্ষেত্রে আমাদের যেটা করলে ক্যালকুলেশন কম করা যায় আমরা সেটাকেই পোটেনশিয়াল হিসেবে ধরবো। তো যেটা বলছিলাম যে কুপার পেয়ার গঠন করার সময় ইলেকট্রনগুলো টোটাল এনার্জি কিছুটা কমে আসে এবং প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ডেল্টা পরিমাণ এনার্জি কমে যায়। তাহলে একটা কুপার পেয়ার তৈরি করার সময় 2 ডেল্টা পরিমাণ এনার্জি কমে যায় টোটাল ওই দুটো ইলেকট্রনের সিস্টেমের। এখন আবার তুমি যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবা তখন কিন্তু আবার ইলেকট্রনগুলো কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করে, কারণ তার যে নিজস্ব ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন আছে সেটার জন্য কিন্তু সে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট প্রদর্শন করে এবং সেই ডাইপোল মোমেন্টটা চায় যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকা অবস্থায় সবচেয়ে কম পোটেনশিয়াল এনার্জির ফেজে থাকতে। এখন প্যারাম্যাগনেটিক অবস্থায় সে যদি কুপার পেয়ার ভেঙে দিয়ে যদি সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে লাইন করে যদি সে আগের এই 2 পায়ের চেয়ে বেশি পরিমাণ এনার্জি কমাতে পারে, তাহলে সে কুপার পেয়ার ভেঙে দিয়ে ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে লাইন আপ হয়ে যাবে। তখন যেহেতু কুপার পেয়ার নেই, কাজে সুপার কন্ডাক্টিভিটি ভেঙে যাবে। আরেকটা এফেক্ট হলো যে ডায়াম্যাগনেটিক ইফেক্ট। এখানে যেটা হয়ে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রন অরবিটটাকে এমনভাবে মডিফাই করে যাতে করে যে পরিমাণ এনার্জি সে কমাতে পেরেছে তার চেয়ে বেশি পরিমাণ এনার্জি তাকে আবার গ্রহণ করতে হয় ওই মডিফায়ার অরবিটটাকে স্টেবল রাখার জন্য। তখন কুপার পেয়ার ভেঙে দেয়, সুপার কন্ডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এবং শেষে আমরা একটা বিশেষ প্রকারের সুপার কন্ডাক্টর সম্পর্কে জানবো যেটাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তার সুপার কন্ডাক্টিভিটি নষ্ট করে অনেক কষ্টকর কেন সেটা আমরা জানবো। তো অনেক ইন্ট্রো দিয়ে ফেললাম, এখন আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। তো সরাসরি এসব ইফেক্ট মেজার করা লাগে আমাদেরকে আগে কিছু প্রিলিমিনারি স্টাফ জানতে হবে এবং সেই প্রিলিমিনারি স্টাফগুলো আছে এই প্রবলেমের পার্ট এতে।
এটা হলো একটা ইলেকট্রন অরবিট যেটার ব্যাসার্ধ হলো আর, এবং যেটাতে ইলেকট্রনটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। আর এটা হলো আমাদের অ্যাক্সিস সিস্টেম। আর সাই কোণটা হলো এক্স ওয়াই প্লেনে একটা কোণ। তো এটুকুই ছিল আমাদের ফিগার এবং ইনফরমেশন। এখন এখান থেকে আমরা প্রবলেম সলভ করে শুরু করব। প্রথমে দেওয়া আছে যে আমার এই যে এই রিংয়ের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো যে এই রিংয়ে কিন্তু ইলেকট্রনটা বাদে কিছুই দেওয়া নাই, রিংয়ে ইলেকট্রনটা বাদে কিছুই নাই। কাজে আমরা যদি এই যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেস সাপেক্ষে যদি আমরা ইলেকট্রনটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারি, তাহলে আমরা গোটা রিংটারই অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারবো। তাহলে আমাদের A1 পার্টের অ্যান্সার ইজ ইকুয়াল টু m ওমেগা আর স্কোয়ার, m ওমেগা আর স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। এখানে এমই আসলে এমই হলো ইলেকট্রনের ভর, আর ইলেকট্রনের চার্জ সম্ভবত এখানে দেওয়া আছে -c। এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে -c, এটা লিখে রাখি, আমাদের কাজ করতে সুবিধা হবে। -c, হ্যাঁ, চার্জ দেওয়া আছে। এটা গেল আমার A1 অ্যান্সার। আমি এখানে অ্যান্সারগুলো সারিবদ্ধ করে রাখবো, কারণ F4 কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয় যে আগের পার্টে অ্যান্সার পরের পার্টে কাজে লাগে। সেই কারণে তুমি যদি আগের পার্টে ইম্পর্টেন্ট লাইন তারপর অ্যান্সারগুলো যদি একটা ট্র্যাক রাখো, তাহলে তোমার প্রবলেমগুলোকে রিলেট করতে এবং সেই সাথে সলভ করতে সুবিধা হবে। কারণ আমরা যাব A2-তে। A2-তে বলেছে যে একটা চার্জ যখন অরবিট করে ঘুরে, তখন তার একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে, তার মান হয় আই হলো কারেন্ট, আর এ হলো ওই লুপের এরিয়া। এখন বলেছে যে এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক মোমেন্টের মান কত হবে। ভালো, এখানে আই হলো আমাদের -EF, এখানে এফ হলো এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখন ইএফ কেন আমার কারেন্ট হলো সেটা তোমাদেরকে বুঝাই। ধরি ইলেকট্রনটা 1 সেকেন্ডে 10 বার এটাকে প্রদক্ষিণ করে, তাহলে আমি যদি এই রেডিয়াস, এই কক্ষপথটাকে একটা ওয়ার হিসেবে কল্পনা করি, তাহলে আমার কাছে মনে হবে যে 1 সেকেন্ডে কোনো একটা পয়েন্ট বরাবর 10টা ইলেকট্রন পাস করছে। তার মানে আমার তখন কারেন্ট দাঁড়াবে -10E। আর যেহেতু আমার 10 বার অরবিটটাকে আবর্তন করছে, তার মানে তখন আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও হবে 10, মানে 10 রোটেশন পার সেকেন্ড বা 10 হার্জ। যেহেতু আমার এককও মিলে যাচ্ছে, মানও মিলেছে, তাহলে আমরা বলতে পারি যে আই উইল বি ইকুয়াল টু -EF। আশা করি তোমরা এই কার্যকরণটা বুঝতে পেরেছো। আর আমার এ হবে অ্যাজ ইউজুয়াল πr², আর আমার এফ তো আমাদের দেওয়া না, আমাদের দেওয়া আছে ওমেগা। কাজে আমাদেরকে এখন ওমেগা থেকে বের করতে হবে এফ। তাহলে এফ দাঁড়াবে ω/2π, ω/2π। তাহলে আমাদের এম হবে -Eω/2π ইন্টু πr²। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে এটাকে ই এবং এল দিয়ে প্রকাশ করতে। কাজে এল দিয়ে যখন প্রকাশ করব, তাহলে আমি এটা এখানে এল বসানোর মতো প্রয়োজনীয় জিনিসপত্র এনে নিই। হলো -EL আমার পার্ট A2 হয়ে গেল। এখন আমরা যাব পার্ট A3-তে। কোন A3-তে বলা হয়েছে যে ধরে নিয়ে এখন আমরা এখানে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি এবং সেটার মান হলো BZ এবং ডিরেকশন হলো পজিটিভ জেড দিকে। এখন যদি এই লুপের নর্মাল একক ভেক্টর এবং
পিজেড এর যে দিক তাদের মধ্যকার কোণ যদি থেটা হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে এই যে ইলেকট্রনের আবর্তনের ফলে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হলো সেই ডাইপোল মোমেন্টে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আন্ডারে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকবে। এক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে থেটা সমান যখন π/2 সেই অবস্থাটাকে আমরা রেফারেন্স বা সেই অবস্থার পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা 0 হিসেবে ধরব। তাহলে আমরা লিখতে পারি টর্ক ইন্টু ডি থেটা। আচ্ছা, আমি এখানে তো ভেক্টরের ঝামেলায় না যাই, তোমরা যারা ম্যাগনেটিজমের ক্লাসগুলো পড়েছো তারা জানো যে এটা হবে এরকম, মানে সব ভেক্টর সংক্রান্ত গুণনের স্টেপগুলো পার করার পর যেখানে টিটা হলো mb sin থেটা। সো আর এখানে দেওয়া আছে থেটা π/2, তাহলে আমার দাঁড়াবে mb মাইনাস cos থেটা থেটা π/2। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি থেটা জায়গায় π/2 বসে তাহলে গোটা মানটা এমনিতে 0 হয়ে যাবে। এখানে আমাদেরকে প্রশ্নে বলা ছিল যে আমরা যাতে π/2টাকে 0 হিসেবে ধরে নিই। cos থেটা এখন আমরা যেহেতু এটা পেয়েছি, এখন আমাদেরকে যেটা করতে হবে যে প্রশ্নে বলেছে আমরা যেসব রাশি জানি সেসব রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তো আমরা এখন এটাকে ফার্দার সিম্পলিফাই করব এবং সিম্পলিফাই করার পর পাবো ই ওমেগা r স্কয়ার হাফ পি cos থেটা। এটা গেল আমার পার্ট A3। তাহলে A3তে লিখে রাখি u is equal to হাফ পি ওমেগা r স্কয়ার পি cos থেটা। এখন আমরা যাব পার্ট A4 এ। ও আমি এখানে বিজেড লিখতে হবে, যেহেতু আমার এখানে বিজেড লেখা ছিল, সরি ফর দ্যাট। আশা করি তোমরা এই পার্ট পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসবো পার্ট A4 এ। A4 আমরা এখন কিছু নতুন কনসেপ্টের সাথে পরিচিত হব। সেটা হলো যে একটা ইলেকট্রনে কিন্তু একটা নিজস্ব ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামও আছে, যেটা হলো যে তার স্পিন দ্বারা প্রকাশ করা। এখন ইলেকট্রনের স্পিন আমরা সবাই জানি যে হয় প্লাস হাফ রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হবে অথবা মাইনাস হাফ রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হবে। এখন বলা হয়েছে যে এখন এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এবং তার ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামের কারণে আমার যে ম্যাগনেটিক ডাইপোল এবং ম্যাগনেটিক ফিল্ডের সিস্টেম তৈরি হবে, সেই সিস্টেমে আমার ওই ইলেকট্রনটা পোটেনশিয়াল এনার্জি কত হবে। তো আমরা যারা এই ক্ষেত্রে একটা সূত্র জানবো না তারা কিছুটা সমস্যায় পড়ে যাব। সেটা হলো যে ইলেকট্রনিক ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বের হয় সেটা হলো যে ই এস বাই
2me, এটাকে আমি দিচ্ছি m ইন্ট্রিনসিক। এখানে খালি মান নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের আলটিমেট একটা স্কেলার কোয়ান্টিটি বের করতে হবে, কাজে আমি এখানে ভেক্টর ফর্মে না ঝামেলা করছি না। আর আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া ছিল বি ইজ ইকুয়াল টু 1 টেসলা। এটা অবশ্য মান এখনই বসাতে হবে না, পরে বসাতে হবে, কাজে আমরা বি নিয়ে কাজ করব। তবে এখানে আমরা এগুলো দিয়ে মান প্রকাশ করতে পারবো না, কোশ্চেনের চেয়েছে যে মান আমরা প্রকাশ করব বোর ম্যাগনিটিউড বা মিউ বি দিয়ে, যেটা হলো যে ই ইন্টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু 2me। এখন আমরা যদি এটাকে এখানে বসাই এবং তার সাথে যদি আমরা বি গুণ করি, তাহলে আমরা পাবো যে আমাদের যে পোটেনশিয়াল এনার্জি সমীকরণ সেটা আমরা পেয়ে যাবো, এবং এখানে একটা কস সামথিং থাকবে। কিন্তু আমাদেরকে এটা বের করতে বলা হয়নি, বের করতে বলা হয়েছে যে আসলে যে যখন আমার একটা ইলেকট্রনের স্পিন যখন এক প্লাস হাফ কনস্ট্যান্ট যখন আমার ইলেকট্রনের স্পিনের দিকটা একদম উপরে থাকবে তখন আমার কি এক্সপ্রেশন পাওয়া যাবে, আর যখন একদম নিচে থাকবে তখন কি এক্সপ্রেশন পাওয়া যাবে। আর বি এর দিকটা কিন্তু বি জেড এর দিকের মতো বা খাড়া জি অ্যাক্সিসের উৎপত্তি। আর আমাদেরকে আরও বলা হয়েছে যে আমরা যখন স্পিন নিয়ে কাজ করব তখন পজিটিভ জি ডিরেকশনের স্পিন হবে পজিটিভ আর নেগেটিভ জি ডিরেকশনের স্পিন হবে নেগেটিভ। কাজে আমরা পেয়ে গেলাম যে আমরা যখন একদম আপে থাকবে তখন এটা একদম সর্বোচ্চ মানে থাকবে, তখন ইউ আপ মানে আপ থাকা অবস্থা পোটেনশিয়াল এনার্জি হবে হাফ মিউ বিপি, আর যখন একদম নিচে পয়েন্ট করবে স্পিন তখন দাঁড়াবে হাফ মিউ বিপি মাইনাস। এটা গেল আমাদের A4। আর A5 এ যেটা বলেছে সেটা হলো যে আমরা এখন যেটা বের করলাম সেটা হলো ক্লাসিক্যাল কজ এবং ইফেক্ট দিয়ে আমরা যদি কোয়ান্টাম ইফেক্ট বিবেচনা করি তাহলে এগুলো আসল মানগুলো হবে এগুলো ডাবল। তো আমাদেরকে সে আসল মানগুলো বা কোয়ান্টাম ইফেক্ট মাথায় নিয়ে আসল মানগুলো নিউমেরিক্যাল ভ্যালু বের করতে বলেছে। এটা এই বোর ম্যাগনিটিউডের মান হলো 5.788 জুল পার টেসলা, জুল না ইলেকট্রন ভোল্ট পার টেসলা। কাজে আমার এই চিহ্ন দিয়ে ওখানে প্রকাশ করতে বলেছে, এটা দাঁড়াবে 5.788 ইলেকট্রন ভোল্ট, আর ইউ ডাউন হবে মাইনাস 5.788 ইলেকট্রন ভোল্ট। বি ইজ ইকুয়াল টু 1 টেসলা আমাদের দেওয়া ছিল। আর বলা হচ্ছে পরবর্তীতে যখন আমাদের এইগুলো দরকার হবে তখন আমরা এগুলো ইউজ না করে এগুলো ইউজ করব। তো আমরা এখন এসব প্রিলি জিনিসপত্র শেষ করে ফেলেছি। আর আমি ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্যে যে ম্যাগনেটিক মোমেন্ট বের করতে বলেছি, ম্যাগনেটিক মোমেন্টের প্রবলেম ছিল, সেখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা যেহেতু খুব বেশি আসে না কাজে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর কোয়ান্টাম ইফেক্ট বিবেচনা করলে আমরা যে পটেনশিয়াল ভ্যালুগুলো ডাবল করেছে সেটা আসলে ওই ম্যাগনেটিক মোমেন্টটা ডাবল করার জন্য হয়েছিল, কাজে তোমরা ওটার সাথে একটা 2 গুণ করে নিবা আসল ভ্যালুটা পাওয়ার জন্য। এখন আমরা চলে যাব পার্ট বিতে, যেখানে আমরা প্যারাম্যাগনেটিক ইফেক্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রবলেমের শুরুতে দেওয়া ছিল যে ইলেকট্রনগুলোর এনার্জি হলো p²/2m, যেগুলো হলো আসলে তাদের কাইনেটিক এনার্জি। আমরা ধরে নিয়েছি যে এই ঘূর্ণায়মান অবস্থায় তার যে পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমরা 0 হিসেবে ধরবো, কাজে আমাদেরকে পোটেনশিয়াল এনার্জি নিয়ে মাথা ঘামাতে হবে না। আমাদের পার্ট বি এর জন্য আমাদেরকে এরকম একটা চিত্র
কল্পনা করতে হবে। ধরে নিলাম এটা হলো আপ স্পিন এবং এটা হলো ডাউন স্পিন, দুটাই অপোজিট স্পিন ইলেকট্রন আছে এবং তার একটা কুপার পেয়ার গঠন করেছে। আর এখন আমরা যেটা করব সেটা হলো যে এই দিক বরাবর পিএক্স ম্যাগনিটিউডের একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাঠাবো এদিক বরাবর দিয়ে। তারপর আমাদেরকে যেটা বলা হয়েছে যে সেটা হলো যে কুপার পেয়ার গঠন করার সময় আমাদের এই টোটাল কুপার পেয়ার সিস্টেমে এনার্জিটা কত হবে। এটা শুধু খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন, পার্ট B1। একটু ওয়েট করো। এখন আমাদেরকে বলা হয়েছে যে B1-এ এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড চালু করা অবস্থায় যদি কোনো কারণে কুপার পেয়ার না ভাঙে তাহলে তখন আমাদের যে যে কুপার পেয়ার টোটাল এনার্জি সেটা কত হবে। এক্ষেত্রে আমাদের একটা ক্রুশিয়াল অবজারভেশন করতে হবে, সেটা হলো যে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু একই দিকে, কিন্তু যেহেতু আমাদের দুটা স্পিন অপোজিট দিকে, কাজে আমার এই দুটো ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টটাও হবে একে অপর অপোজিট। কাজেই এই তাদের নিজস্ব স্পিনের জন্যে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট আর এই বিয়ের প্রভাবে যে সিস্টেমটা তৈরি হবে তার পোটেনশিয়াল এনার্জি হবে এটা যদি ইউ আপ হয় তাহলে এটা হবে ইউ ডাউন, এবং আমরা দেখেছি ওই দুটা মান হলো এক অপরের অপোজিট। কাজেই যেটা হবে যে স্পিন আর এই ফিল্ডের এফেক্টের জন্য কোনো এনার্জি চেঞ্জ হবে না। কাজে আমার কুপার পেয়ার তৈরি হওয়ার সময় ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আগে যে পরিমাণ ছিল, মানে এনার্জি ছিল, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পর ঠিক সেই পরিমাণ এনার্জি থাকবে। তাহলে আমার P1-এর অ্যান্সার হবে P1 স্কোয়ার P2 স্কোয়ার। এখানে P1 আর P2 হলো ইলেকট্রন 1 আর ইলেকট্রন 2 এর মোমেন্টাম ডিভাইডেড বাই 2me মাইনাস 2 ডেল্টা, যেটাকে P1 না দিয়ে আমি E1 দিয়ে চিহ্নিত করি। আর এরপরের পার্টে বলা হয়েছে যে যদি কোনো কুপার পেয়ার নাই, এটা ধরে এটা কুপার পেয়ার নেই, এই অবস্থায় যদি আমার এক্সটার্নাল ফিল্ড দেওয়া হতো তাহলে যেটা করতো যে ইলেকট্রনগুলো ইনহেরেন্টলি যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তার অপোজিট দিকে তারা অ্যালাইন হয়ে যেত, এবং অ্যালাইন হয়ে গিয়ে তারা আরেকটা এনার্জি স্টেট তৈরি করতো। এবং আমাদেরকে বলেছে সেই এনার্জি স্টেটটা কত হবে, সেই এনার্জি স্টেটের এক্সপ্রেশনটা কীরকম হবে। তাহলে সেই এনার্জি স্টেটের এক্সপ্রেশনটা হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যেহেতু এটার জন্য ওই স্পিনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট আর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে এনার্জি সেটার এক্সপ্রেশনগুলো যেটা আমরা আগে বের করে ফেলেছি, কাজে এটা হবে P1 স্কোয়ার P2 স্কোয়ার ডিভাইডেড বাই 2me মাইনাস 2 mu b bx। আমরা প্রথমে দেখেছিলাম যে প্রথমে আমরা পেলাম হাফ মিউ বি বি, তারপর আমরা এটাকে ডাবল করলাম কোয়ান্টাম ইফেক্টের জন্য। তারপর এখন আমরা যেহেতু দুইটা ইলেকট্রন পাচ্ছি একই কাজ করতে, কাজে আমরা সেটাকেও ডাবল করলাম, দিয়ে আমরা পেলাম 2 মিউ বি বিএক্স। আর এক্ষেত্রে মিউ বি হবে মাইনাস ই এপসিলন নট 2 এমই। যেহেতু আমার এটা স্পিনগুলো নিচের দিকে চলে যাবে, কাজে আমার এই বিটা দিয়ে আমার কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, আমি এখানে ই দিই মিউ ই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে হবে মাইনাস ই রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2me। যেহেতু আমার দুটা স্পিনই নিচের দিকে, কাজে আমার অ্যাক্সিসের নিয়ম কোঅর্ডিনেট সিস্টেম নিয়ম অনুযায়ী এখানে নেগেটিভ হবে। তো এটা আমরা E1 এবং E2 পেলাম, এবং বি এর 3 নম্বর পার্টে বলা হয়েছিল যে E1 আর যখন আমার E2টা E1 এর চেয়ে ছোটো হয়ে যাবে তখনই কুপার পেয়ার ভেঙে তোমার সুপার কন্ডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তখন বলা হয়েছিল যে আমার বিএক্স কত হলে আমার এই ঘটনাটা ঘটবে।
এই কাজটা আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে রেখে দিলাম, খুবই সোজা। একটা অসমতা তৈরি করবা, এই টার্মগুলো বাদ দিবা এবং ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। আমরা এখন সরাসরি চলে যাব পার্ট সিতে। আমাদের এই ফিগারগুলোর দরকার নেই, আমরা বাদ দিয়ে দিই। পার্ট সিতে এখন আমরা ডায়াম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করব। আর ডায়াম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমেই কিছু ইকুয়েশন সম্পর্কে জানতে হবে। ইকুয়েশনগুলো হলো যে আমরা এখানে জিরো টেম্পারেচার নিয়ে কাজ করব। আর জিরো টেম্পারেচারে আমরা যদি একটা এই ম্যাগনেটিক ফিল্ড এখানে এটা দিয়ে আসলে বোঝা, এটা হলো এক্স কম্পোনেন্ট, এটা হলো ওয়াই কম্পোনেন্ট, এটা হলো জেড কম্পোনেন্ট। এটা এই কোশ্চেন একটা স্পেশাল নোটেশন, আমি এই নোটেশনটা ইউজ করলাম। এরকম একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে নর্মাল স্টেট আর সুপার কন্ডাক্টিং স্টেটের মধ্যে আমার যে এনার্জি ডিফারেন্স সেটা দাঁড়ায় সাই ইন্টু মাইনাস আলফা সাই মাইনাস স্কোয়ার 4me টি স্কোয়ার সাই বাই dx স্কোয়ার। আছে এটা কনফিউশন তৈরি করছে, এটা আমি এখানে লিখি 0 0 pz, এটাকে হাইলাইট করে নিই। হ্যাঁ, তাহলে এখন তোমাদের সুবিধা হবে। এটা হলো নর্মাল স্টেট এবং সুপার কন্ডাক্টিং স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্স জিরো টেম্পারেচারে। ইকুয়েশনটা অনেক গ্রুয়েলিং দেখে বোঝা যাচ্ছে এবং আমার আরও গ্রুয়েলিং হতে যাচ্ছে, মানে এই টার্মটা ম্যাথমেটিক্যালি একটু রিগোরাস, কাজে তোমরা ধৈর্য ধরে দেখবে, এটা আমার আশা। এখন আমি তোমাদের থিওরিটা বুঝাই দিই। যদি এফ কোনোভাবে জিরো হয়ে যায় তখনই তোমার সুপার কন্ডাক্টিভিটি ভেঙে নর্মাল স্টেটে চলে আসবে ওই কন্ডাক্টরের অ্যাটম ইলেকট্রনগুলো। এটাই হলো বেসিক থিওরি। তো এখন আমরা জিরো টেম্পারেচার কেন নিলাম, কারণ এখানে আলফাটা হলো কনস্ট্যান্ট, এটা বলে দিই। আর সাইটা হলো একটা ফাংশন, মানে কোয়ান্টাম ফাংশন। তবে অতটা রিগোরাস না, অনেক আমাদের চেনা জানা যেসব এক্সপ্রেশন আছে সেগুলো দ্বারা প্রকাশ করে যে জিরো টেম্পারেচারে এটা একটা স্পেসিফিক ফর্ম ধারণ করে, এবং সেই ফর্মটা হলো সাই অফ এক্স ইজ ইকুয়াল টু by pi 1/4 e স্কোয়ার মাইনাস থেটা এক্স স্কোয়ার, এই ফর্ম ধারণ করে। আর জিরো টেম্পারেচার ছাড়া অন্যান্য টেম্পারেচারটা অনেক জটিল হয়ে যায়, কিন্তু জিরো টেম্পারেচার এটা সহজ হয়ে যায়। তো এইটুকু, তো এটা এখন আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা একদম একটা ইকুয়েশন পাবো যেটা খালি এক্সের উপর ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে। এটাও একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা এখন যেটা করব যে এটা আমরা এখানে সাবস্টিটিউট করব, মানে যেসব জায়গায় দরকার সাবস্টিটিউট করার পর আমরা এই পার্টে প্রথমটা সলভ করব। সেটা হলো যে এই যে আমরা যে সাইটা পেয়েছি সেই সাইটার মান আমরা ই পিজেড আর এই তিনটা মানের দ্বারা বের করব। এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো যে জিরো টেম্পারেচারে এটার মান মিনিমাইজ হতে চাইবে। তার মানে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা একটা পাবো, কি বলে, আমরা একটা রাশি পাবো, এবং সেই রাশিটার মান আমরা জিরো ধরে আমরা এখানে সাইয়ের মান এই
ডেল্টার মান, সরি, এই কনস্ট্যান্টের মান বের করতে হবে। আমার নামটা কেন জানি মনে পড়ছে না, এটা মাঝে মধ্যে হয় জানা জিনিসও মনে পড়ে না। তো আমরা এটা সরাসরি বসাতে পারি, কিন্তু ঝামেলা হলো এখানে আমাদেরকে একটা ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা এই জিনিসটাকে করে নিব, এই সাইডে করে নেওয়ার পর আমরা সাবস্টিটিউশন করব। d psi by dx will be equal to pi 1/4 into minus 2x minus 2 স্কয়ার। এটা গেল আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন। এখন আমরা এটার সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করব। এখন সেকেন্ড ডিফারেন্সিয়েশনে আমরা দেখছি যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভাগ করতে হবে, মানে d ইন্টু ইউ ইকুয়াল টু ইউ ইন্টু ডিভি ভাই প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, সেই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে এটা কনস্ট্যান্ট, এটা আগের মতোই বাইরে থাকবে। তবে যে দুটো আমরা রাশি এক্সপ্রেশন পাবো সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। মাইনাস, আমরা এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি। তাহলে দাঁড়াবে আমরা প্রথম বের করছি ডিইউ ডিএক্স ইন্টু ভি, তাহলে এটা ইন্টু মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা করব প্লাস 4 স্কোয়ার এক্স। এটা হলো আমাদের এক্সপ্রেশন। তো বসিয়ে ফেলা যাক এগুলো, এটা মুছে ফেলি, এটা দরকার পড়বে, ও না এটারও তো দরকার পড়বে। আচ্ছা মুছে ফেলি, আমার মনে আছে। আমরা যেটা করব সেটা হলো যে প্রত্যেকটা রাশিতে কিন্তু এই জিনিসটা কমন আছে এবং বাইরে আরেকটা আছে। কাজে আমরা করব ওই দুটা রাশির এই দুটা কনস্ট্যান্টটাকে গুণ করে আমরা আগে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। মানে 1/4 এর দ্বিগুণ করলে আসছে হাফ বা স্কোয়ার রুট দিয়ে আমরা করব। দিয়ে আমি করব যে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু এগুলোর সাথে গুণ করে, সেই মানে এই সাইড যে এক্সপোনেন্ট অংশটা আছে সেই অংশটা তো যে এটার এক্সপোনেন্ট অংশটা বাকি আছে সেটা আমি এখানে ভেতরে বন্টন করে দিব। বন্টন করার পর মাইনাস আলফা টু দি পাওয়ার মাইনাস 2 ডেল্টা এক্স স্কোয়ার, মানে যেহেতু আমি এটার সাথে এটা গুণ করছি কাজে আমার ঘাতটা দ্বিগুণ হয়ে গেছে, মাইনাস এমি সেটা আমি এখন আমি এই অংশটুকু লিখব। প্লাস ই স্কোয়ার পি জেড স্কোয়ার এমই দিয়ে আমার থাকছে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই এক্স স্কোয়ার। আর সবার আগে থাকবে এই চিহ্নটা মাইনাস। তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে খুবই রুলসাম একটা ইন্টিগ্রাল। তবে আমাদের কিছু সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো হলো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বা ই টু দি মাইনাস এই ডেল্টা এক্স, সরি আমার এখনও মনে পড়ছে না, এই কনস্ট্যান্ট এক্স স্কোয়ার এবং তার সাথে যদি এক্স স্কোয়ার গুণ থাকে তাহলে এই দুটো ক্ষেত্রে আমার এই ইন্টিগ্রালের মান কি পাবো সেটা আমার দেওয়া আছে। কাজেই এখান থেকে
কাজে এটা দেখতে জটিল হলো, আসলে ইন্টিগ্রালগুলো দেওয়া থাকার কারণে আমি সহজে করতে পারবো। এই 5 কোশ্চেন অনেক সময় কঠিন ইন্টিগ্রালগুলো দেওয়া থাকে, কাজে তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই, তোমরা খালি বেসিক ম্যানিপুলেশন করতে পারলেই এখানে কাজ চালাতে পারবা। তো আমি এটাকে সাইজ করি, যেহেতু আমার 2 প্রকারের রাশি আছে, এরকম একটা রাশি আর এরকম একটা রাশি, কাজে আমাদের এখন 2 প্রকারের রাশিটাকে একসাথে নিয়ে আসতে হবে। মাইনাস আলফা প্লাস 4me 2πx স্কোয়ার আলফা এক্স স্কোয়ার আছে, এটা দিতে আমি ভুলে গেছি। মানে এই যে আমি এই টাইপের ইন্টিগ্রালের সব কনস্ট্যান্টগুলো এক করেছি এবং এই টাইপের ইন্টিগ্রালের সব কনস্ট্যান্টগুলো এক করেছি। আমি এখন এটা নোট করে রেখেছি, আমি এখন একটু চেক করে নিব যে এটা ঠিক হলো কিনা, কারণ ঠিক না হলে আমাদের এতখানি কষ্ট আমাদের বৃথা চলে যাবে। এবং যেটা বলছে আমরা এখানে একটা অ্যাপারেন্ট একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা হলো যে আমরা এটুকু গুণ করতে ভুলে গেছি, কাজেই অংশটুকু দাঁড়াবে এটা। এবং আমরা এখানেও সে একই কাজ করেছে, আমরা এই অংশটুকু গুণ করতে ভুলে গেছি। আমার ঠিক আছে সব কিছু। এখন আমি ওই সূত্র দুটো লিখব, যে সূত্র দুটো দিয়ে আমরা সহজে সলভ করে ফেলতে পারবো। সূত্র দুটো হলো যে কাজে আমি যদি এগুলোর রেজাল্টগুলো এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হলো যে -a প্লাস ই। আমি যদি এটাকে এটার মতো প্রকাশ করি তাহলে পাবো যে √π/, আমার এটা হলো এখানে 2 কনস্ট্যান্ট, কাজে 2 কনস্ট্যান্ট, এটা রেসিপ্রোকাল হবে, এটা আমার কাটাকাটি চলে যাবে। আর এইখানে যেটা ঘটবে সেটা হলো যে একই জিনিস ঘটবে, খালি তোমার এই অংশটুকু এক্সট্রা চলে আসবে, কাজে হবে ই স্কোয়ার পিজেড স্কোয়ার এমই মাইনাস এমই, এটার সাথে থাকবে 1/,
দেখলা এই দুটো ইন্টিগ্রাল দিয়ে কত সহজ একটা রাশি পাওয়া গেল। এখন আমরা যেটা করব সেটা হলো যে এটাকে আরো সিম্পলিফাই করা যায়। আমি এখন সিম্পলিফাই করব। সিম্পলিফাই কি করে করা যায় দেখো, এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমি পাবো রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট স্কোয়ার ইন্টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 4me। কাজে আমার দাঁড়াবে এটা -a প্লাস গামা 4me প্লাস ই স্কোয়ার pz স্কোয়ার me। এই ফাইনাল অ্যান্সারটা চেক করে নিই একটু। হ্যাঁ, এখন আমার ঠিক আছে। তো আমি এখন এটা বের করলাম। এখন আসলে যেটা দেখা যায় সেটা হলো যে এটা আসলে এটা আলফা হবে, আলফাটা অনেকটা এর মতো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন কি করব, হ্যাঁ এখন আমরা কি করব, যেহেতু আমাদেরকে এই সায়ের মানটা বের করতে হবে, সেটা সমান সমান এফ দিয়ে দিই এত অঙ্কের চক্করে, তো সেটাই ভুলে যাবো। যেহেতু আমাদেরকে সায়ের একটা মান বের করতে হবে, কাজে আমরা এটাকে সায়ের একটা ফাংশন হিসেবে ধরে নিব এবং সায়ের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো স্কোয়ার 4me এই জিনিসটা ভুলেই গেছি একদম, পাবো মাইনাস ই স্কোয়ার pz স্কোয়ার 4me স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা যদি যে আমাদের কাজগুলো করি তাহলে আমরা একটা অ্যান্সার পাবো এবং আমরা যদি সেই মাথা সেখানে, হ্যাঁ আমরা যদি এখন সেই আরেকবার ডিফারেন্সিয়েট করে যদি আমাদের সেই সায়ের মানটা পাই, সায়ের মানটা বসে তাহলে দেখবো যে পজিটিভ আসছে, তার মানে আমরা সায়ের যে মানটা পাবো সেটা অরিজিনালি একটা নেগেটিভ। এই কাজটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, খুবই সহজ একটা ইকুয়েশন, একটা কনস্ট্যান্ট এটা এদিকে নিয়ে যাবা, দিয়ে পক্ষান্তর করলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখন এই কাজটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তবে আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, কারণ আমাদেরকে এখন আরও একটা পার্টের কাজ করতে হবে। সেই অ্যান্সারটাও আমি আমার নোট থেকে বলে দিচ্ছি, কারণ ক্লাসটা আসলে খুবই লম্বা হয়ে যাচ্ছে এবং আমি আরও লম্বা করতে চাচ্ছি না। এবং সায়ের এবং কনস্ট্যান্টের মান হলো ই পিজেড ইজ কনস্ট্যান্ট, এটা আমাদের C1-এর মান। এখন তারপর এই পরের অংশটা আসলে সহজ। পরের অংশটা হলো যে আমাকে এমন একটা ক্রিটিক্যাল বিজেটের মান বের করতে যার জন্য আমার এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। আমরা এখন যেটা করব, সায়ের মানটা এখানে বসাবো, দিয়ে বসে আমরা ক্যালকুলেট করলে আমরা বিজেটের মানটা পেয়ে যাব এবং এই বিজেটের মানটা আমরা তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, এটা তোমরা ক্যালকুলেশন করবে। এবং ফাইনাল একটা পার্ট আছে, সেই পার্টটা আমি সামনে ক্লাসের জন্য অপেক্ষা করে রাখছি, কারণ আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তখন ক্লাস করে হয়তো তোমাদের কনসেন্ট্রেশনটা আগের মতো থাকবে না। তবে আমি ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নের লিঙ্কটা দিয়ে দেবো, কাজে তোমরা যারা উৎসাহিত তারা তোমরা ট্রাই করে একটু দেখতে পারো, আর যদি না পারো তাহলে আমি সামনের ক্লাসে তো বুঝাবোই। সো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সবাইকে ক্লাসের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।